আজকে আমি এই মুহূর্তে সিপিএম প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে দলের তরফ থেকে, প্রাক্তন সাংসদ, এর আগের বছর তিনি লড়েছিলেন, আগে প্রার্থী তালিকা সিপিএম যখন পূর্বা পোদ্দারের নাম ঘোষণা করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তখন আমরা বলছিলাম যে সম্ভাব্য সিপিএম প্রার্থী শক্তিমোহন মালিক, তার কি প্রতিক্রিয়া টিভির মাধ্যমে শুনিয়েছিলাম। যে প্রার্থী তালিকা করা হয়েছে সেখানে শক্তিমোহন মালিকের নাম আবারও ঘোষণা হয়েছে। সম্ভবত এটা নিয়ে 3 বার লোকসভা কেন্দ্র লড়বেন, তাই তো? কি বলবেন শক্তিবাবু, যে একটা জল্পনা তৈরি হচ্ছিল যে সমঝোতা অথবা জোট হয়ে আদৌ আপনি বা কেউ আরামবাগের সিপিএম প্রার্থী কেউ দাঁড়াবেন কিনা একটা জল্পনা তৈরি হয়েছিল, আপনারা কি নিশ্চিত ছিলেন যে এখানে সিপিএম কি ছাড়া হবে? দেখুন, আরামবাগ যে লোকসভা, 7টা বিধানসভাকে নিয়ে আরামবাগ লোকসভা, কাজেই যে বিস্তীর্ণ যে এলাকা, সেই বিস্তীর্ণ এলাকায় আমাদের পার্টি যেহেতু আসনটা সংরক্ষিত, সেই সংরক্ষিত আসনে এই 7 বিভিন্ন জায়গাতেই আমাদের দক্ষ, এখন সেখান থেকে কাকেই জায়গা প্রতিদ্বন্দ্বিতার জায়গা নিয়ে আসবেন রাজ্য কমিটির বিষয়। এখন আমি বিগত সালে লোকসভায় করেছিলাম, জয়ী হয়েছিল। তারপর যে 14 সালের নির্বাচন, সেখানেও প্রতিদ্বন্দ্বী। তা আমার পার্টির যে জায়গায় এই সময়কালে পার্টিকে যা দায়িত্ব দিয়েছে, আমি যেহেতু স্কুলে শিক্ষকতা করি, এই সমস্ত কাজকে মাথায় রেখে আমি আমার দায়িত্ব পালনে আমি সচেষ্ট। এখন আজকে এই ঘোষণার পরে আমাদের পার্টির পক্ষ থেকে ঘোষিত হয়েছে, তখন খুব স্বভাবতই প্রতিদ্বন্দ্বিতা যে জায়গায় আমাকে এনেছেন, আমি সেই কাজ এবং পার্টির সব কাজটাই আমি করব। যখন আসন নিয়ে রপার ক্ষেত্রেও কিছু তো থাকে, কংগ্রেস যদি এই আসনটা চায় শক্তি থাকতে হবে, লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তত 2টো, তা সত্ত্বেও তারা হঠাৎ কিছু কিছু জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসছিল, একটু অবাক হচ্ছিলেন? দেখুন, যেহেতু কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার একটা এটা চলছে, এখনো চলছে, সবটাই যে মিটে গেছে তা কিন্তু না। এখন পার্টির ভাবনায় কোন কেন্দ্রকে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার জায়গায় ছাড়া হবে, কোনটা আমাদের পার্টির জায়গায় রাখবেন, সেটা পার্টির আমাদের ঊর্ধ্বতন যে নেতৃত্ব, তার বিষয়। সেই ভাবনায় আমার থাকাটা ঠিকও না, এবং সেটা আমার ইখতিয়ারের বাইরে একেবারে। কিন্তু আমি এসে আজকে শুনলাম, তখন আমি বিকেলে এলাম, মিডিয়া আমাকে এরকম কথা বলা হচ্ছে যে শম্ভুপদ মালিক তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটাই বলেছি যে ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যায় না, তাহলে আমরাও বুঝবো। দৃষ্টিভঙ্গিতে ভাবছে যে সিপিএম কংগ্রেস আসন মধ্য দিয়ে চলে, আপনার যে কেন্দ্র আপনার কখনো মনে সঙ্গে সমঝোতা করার প্রয়োজন রয়েছে? ভোট বাক্সে ভোট বেশি পড়বে, নিশ্চিত আপনি বলতে চাইছেন, আর কথা বলছেন তো। এখন সংগঠনের সেরকম
বড় একটা জায়গা নেই ঠিকই, কিন্তু মানুষ তো আছে, কিছু মানুষ তো আছে। গত লোকসভাতেও আমরা দেখেছি প্রায় 50,000-এর কাছাকাছি কংগ্রেস ভোট পেয়েছে। কাজে সেই মানুষদের একটা তো ভাবনা থাকবে। কিছু মানুষ এদিক ওদিক করে, এ দল ও দলের মধ্যে যাতায়াত তাদের করে, কিন্তু সেই মানুষগুলো তো আছেন, একটা অংশ তো। কাজেই আমরা আশা করব, শুধু কংগ্রেস কেন, অনেক জনগণের কাছে আমরা প্রত্যাশী এই যে সে যে দলেরই হোক না কেন, অন্তত বাস্তব আজকে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে তারা চিন্তা করে দেবেন। দুটো বিষয় শক্তি হবে, একটা হচ্ছে তৃণমূল মানে শাসন ক্ষমতা করেছে, একটা কতটা আপনাকে ভাবাবে। বিজেপি নতুন করে উঠছে, তৃণমূল থেকে ভেঙে বিজেপি নাকি প্রচুর টাকা খরচ করবে, এই দুই শক্তির মধ্য দিয়ে হতে হবে। মানে তৃণমূল কংগ্রেস যেহেতু ভেঙে ভেঙে আসছে, বিজেপি রোখা সব থেকে বেশি টাফ আপনাদের পক্ষে। রাজ্যের ক্ষেত্রে আমাদের তৃণমূলের যে তাদের যে কাজ, আমরা বাস্তবের মাটিতে দাঁড়িয়েছি, যেভাবে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, আরামবাগ লোকসভার প্রায় প্রত্যেকটি এলাকা এভাবে সন্ত্রস্ত করে রাখা হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে চায়। তা তাদের নিজস্ব যে অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করে তাদের রায় দেওয়ার ভোটের রায় দেওয়ার তা নিশ্চয়ই করবেন। আমাদের যে ভোট যারা নির্বাচন কমিশন, সেই নির্বাচন নিশ্চিত করবেন, আমাদের সেই বা বলার বিষয় তার ভোটাধিকার প্রয়োগ করতে পঞ্চায়েত দেওয়া হয়নি, মারধর করা হয়েছে, জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, জায়গাতেই হয়নি। মানুষ অপেক্ষা আছে, এভাবে টাকা লুট করা হচ্ছে, সে আবাসনের টাকাই হোক, টাকাই হোক। আপনার কাছে এরকম বিগত যে 5 বছর এমপির যে কাজ, সেখানে কত পার্সেন্ট কমিশন নেওয়া হয়? ওটা কি শুনেছেন? যেভাবে তিনি কোন একটা জায়গায় সুপারিশ করলেন, সেখানে নাকি আগে সেরকম চুক্তি পার্সেন্টেজের চুক্তি, এটা শোনা কথা। সেইভাবেই তারা কাজ করেন, সেটা যারা যেখানে কাজ হচ্ছে তারা বুঝবেন, জনগণ বুঝবেন কোনটা। আমিও তো 5 বছর কাজ করে এসেছি, আমাকেও বিচার করবেন। এবার বিজেপির কথা যেটা বলছিলাম, বিজেপির যে উত্থান, কারণ বিজেপি নতুন করে তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বিজেপি আসছে, দলটা ভারী হচ্ছে, তো বিজেপির এখানে কতটা প্রভাব আপনার লড়াইয়ের ক্ষেত্রে কতটা টাফ হবে? দেখুন, তৃণমূলও যে ভূমিকা নিয়েছিল, অন্য দল থেকে জোরপূর্বক ভয় দেখিয়ে যে দলে আনা, এটা তো তৃণমূলের একটা আসার পরেই এই ব্যবস্থাটা আমরা প্রত্যক্ষ করেছি। আজ সেই তৃণমূল থেকে বেরিয়ে চলে যাচ্ছে বিজেপিতে, বিজেপির উত্থান। কিন্তু ভারতবর্ষে বিজেপির যে কার্যকলাপ, এই 5 বছর সময় আচ্ছা দিনের কথা বলে ক্ষমতায় এসেছিলেন, দেখেছি যে প্রত্যেকটি ক্ষেত্রেই যে সেই নির্বাচন, কালো টাকা দাম তারা দেবে, যে সুপারিশ, উৎপাদিত ফসল 1.5 গুণ দেওয়া,
কর্মসংস্থানের ব্যবস্থা করা, সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা, এগুলো ভারতবর্ষে কিভাবে অবহেলিত হয়েছে, সংখ্যালঘু মানুষদের যেভাবে অত্যাচার, শ্রেণীর মানুষদের উপরে অত্যাচার, সেগুলো ভারতবর্ষে প্রত্যক্ষ করেছেন। তার হয়তো আপনি যে ভোটে গিয়ে পড়বে। আমি কথা বলছি, আপনি কি এটাও বলবেন বিজেপি চাপ এক প্রকার চাপের কৌশল? অবশ্যই। আপনারা এই নিয়ে বলবেন, আপনারা এই নিয়ে কিছু বলবেন না? আমরা তো এগুলো বারে বারে বলে আসছি যে এখানে প্রার্থী হয়েছে, তৃণমূলের যে প্রার্থী তাকে তো নারদার নেওয়ার ক্ষেত্রে যে ছবি আমরা প্রত্যক্ষ করেছি, এবং শুধু ইনিই নন, অপরূপা পোদ্দারই নন, আরও সমস্ত এমপিরা যারা আজকে প্রার্থী হয়েছে এবারে, তাদেরকে আমরা প্রত্যক্ষ করেছি, দেখেছি মিডিয়ার মাধ্যমে, সেই ছবি আমরা প্রত্যক্ষ করেছি। লোকসভাতেও যে এথিক্স কমিটি আছে, খুব আশ্চর্যের বিষয়, এথিক্স কমিটি যার সভাপতি চেয়ারম্যান হচ্ছেন এল.কে. আদবানি, তিনিও কিন্তু আজ পর্যন্ত কোনো মিটিং করেছে বলে মনে হয়নি। এক একটা সময় দেখি ওই সারদার যে টাকা পশ্চিমবাংলায় যেভাবে গরিব মানুষের টাকা এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, আবার নারদার টাকা যেভাবে এসেছিল ক্ষমতার হিটের জন্য মাঝে মাঝে সেগুলোকে আনা হয় সামনে, যেখানে তাদের কিছু আখের তারা গুছতে পারে, আবার চাপা পড়ে যায়। লোক আপনারা প্রচারে রাখবেন, হিসাবেই থাকবে, তাই না? আমি যেটা জানতে হচ্ছিল তখনও কিন্তু করেছিলেন উনি, আপনার সঙ্গে কখনো নির্বাচনের কখনো দেখা সাক্ষাৎ হয়, যেহেতু এখানকার থেকে রকম পরামর্শ যোগাযোগ আছে আজ পর্যন্ত? আপনারা আগে বলে হয়তো ছিলেন, এমপি ছিলেন, নিরিখে যোগাযোগ রাখা, আমরা তো অবশ্যই মানে এমপি কখনো কোনো রকম যোগাযোগ করেনি? না 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 না, সে জায়গায় পর্যন্ত হয়নি, সামনে দেখা না হয়নি। তো আপনার কি মনে হয় এখন যিনি ক্যান্ডিডেট আবার হচ্ছেন তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু 100% নিশ্চিত যে আবারও তারা জয়ী হবেন? সেই নিশ্চয়তা জায়গাটা রাখবেন? প্রতিদ্বন্দ্বিতায় দলই জয়ের আশা নেই, নামেন আমরাও, আমি আশাবাদী সেই জনগণ নিরিখে সকালের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বিতা যে দলের যার প্রার্থী আসছেন মূল্যায়ন করবেন। কিন্তু করতে আমরা দেখি যখন তৃণমূল কংগ্রেসের ঘোষণা হলো সঙ্গে সঙ্গে একেবারে সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেল, বিজেপি ঘোষণা হয়নি, চতুর্দিকে দেওয়াল হয়ে গেল, দেওয়ালই লেখা হয়নি, আর আপনি কি ভাবছেন যে আপনাদের মেশিনারি করবে? সেটা হয়তো আপনি শুধু এই আর বিধানসভার ক্ষেত্রে এই শহরের বুকে দেখছেন এবং এই জন্যই বলছেন, কিন্তু আমরা খবর পেয়েছি যে আমাদের চন্দ্রকোনা লোকসভা যে সমস্ত জায়গাগুলো আছে চন্দ্রকোনায়, সেখানে দেয়ালে আমরা সাইড ফর করেছি আমাদের পার্টির পক্ষ থেকে, কিন্তু সেখানে জোর জবরদস্তি করে সেই দেয়ালে তারা লিখতে শুরু করছে, এরকম ছবি তো আছে। কিন্তু এইভাবে ভোটাধিকার যা অন্তত আশা করছি সেই জায়গায় চালানো যায় না, যাবার পারে না। একটা অংশ বলছে যে তৃণমূলের যে ভোটটা রয়েছে কমে যাবে বিজেপির দিকে, আর যদি মাঝখান থেকে শক্তিবাবু হয়তো বেরিয়ে যেতে পারেন, মানে ভোটটা কাটি হবে তৃণমূল থেকে কেটে যাবে বিজেপির দিকে, আর পিএম যদি নিজেদের ভোটটা ধরে রাখতে পারে মাঝখান দিয়ে বেরিয়ে যেতে পারে, তাই কি আপনিও মনে করেন? আমি তো আশাবাদী যে আমার লোকসভা কেন্দ্রে যে ভোটার আছে তাদের কাজের নিরিখে, বিগত দিনের কাজের নিরিখ, আর এই সময়কালে তৃণমূল কংগ্রেসের যে অপরূপা পোদ্দারের তাদের যে কাজের কাজ, এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই সরকারের যাবতীয় যে কাজ, সেই কাজগুলোকে তুলনা করেই তারা তাদের রায় দেবেন, এবং সেখান থেকেই তারা স্থির করে দেবেন
এই আগামী দিনে লোকসভায় যাবেন কে, কোন দল, সেখানে আমি আশাবাদী যে বামপন্থী আমরা সিপিআইএম পার্টির প্রার্থী হিসেবে আমি সেখানে এই জনগণের রায়ের উপরেই আমি অনেকখানি আশাবাদী। তার মানে ওরা যে বলে যে সিপিএম সাইন বোর্ড হয়ে গেছে, আপনি বলছেন সেটা হবে না? সেটা এক অর্থে আতঙ্কের মধ্য থেকে বলে ওরা, আতঙ্কে। তা যদি হতো তাহলে আমাদের নামে মিথ্যা কেস দেওয়া, আমাদের উপর আক্রমণ করা, আপনারা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচনে যখন মনোনয়ন দিতে যাব, এই আমাদের এই অফিসে যেভাবে ঢুকে আক্রমণ, তা তো আতঙ্কিত। সেই আতঙ্কের মধ্য থেকে এরকম কথা বলার চেষ্টা করে, বলে, কিন্তু সবসময় চিরদিন এই জিনিস চলতে পারে না। জনগণই জানান দিয়ে দেবে যে তাদের কাজের পরিণতিটা কোন জায়গায় যাবে। একেবারে, যদিও এই মাত্র ঘোষণা হয়েছে, আপনি সবে জানলেন, তবু যেহেতু আপনি আগে লড়েছেন বা একটা তো কল্পনা ছিল বা ভাবনা ছিল, হয়তো আপনার নামটা ঘোষণা হতে পারে। প্রচারের কি প্ল্যান? প্রচারে বিভিন্ন জায়গায় আমাদের যে পার্টির যে বিভিন্ন কমিটি আছে, দায়িত্ব প্রত্যেকে ভাগ করে দেওয়া আছে। সেই দায়িত্ব ভাগের মধ্য দিয়ে তারা বিভিন্ন জায়গায় কাজ শুরু করে দেবেন। আমাদের আগামীকালও আমাদের বৈঠক আছে, লোকসভা কমিটির বৈঠক আছে। সেখানে আমাদের আরও কার্যকরী যে একটা কোন জায়গায় কিভাবে কত দ্রুততার সঙ্গে কাজ করা যায় সেগুলো আলোচনা হবে। ডোর টু ডোর যাবেন? কারণ অনেকে বলে থাকেন যে সিপিএম তো মানুষের দ্বারা বর্জিত হয়ে গেছে, ডোর টু ডোর যেতে গেলে তাদের ভয় লাগবে। ডোর টু ডোর যাবেন প্রচারে? ভয়ের জায়গা আমাদের কিছু নেই। যারা ভয়ে আমাদের পথ আটকানোর চেষ্টা করে, তারা অন্তত এবারের নির্বাচনে বুঝতে পারবেন যে মানুষ কাদের পক্ষে আছে। বিধানসভার মধ্যে কোন বিধানসভাগুলো, মানে যেটা আমি ওয়ান বাই ওয়ান বলি, যে আপনাদের দিকে অ্যাডভান্টেজে রয়েছে, এই 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে কি হয় বলবেন আপনি? রেটিং এখন এই অবস্থায় সমস্ত তথ্যগুলো আমাদের কাছে আসুক, তারপরেই পরবর্তী সময়ে এগুলোকে মূল্যায়ন করে আমি বলতে পারবো। আপনি বলছেন রেজাল্ট ঘোষণার পর আবার এইভাবে ইন্টারভিউ নেব, একেবারে সাংসদ শক্তিমহল মালিক? আশা রাখুন। ওকে, দেখা যাক। আশাবাদী, শক্তিবাবু আশাবাদী যে রেজাল্ট ঘোষণা হবে তখন আবারও দ্বিতীয়বারের জন্য সাংসদ হবে আরামবাগ লোকসভা কেন্দ্রের। দেখা যাক। আজকে সবে প্রার্থী ঘোষণা করেছে বামেরা, সিপিআইএম। কাল থেকে প্রচার শুরু হয়ে যাবে। দুটো প্রার্থী আপাতত হবে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম আরামবাগ লোকসভা কেন্দ্রে। এখনো বিজেপির প্রার্থী মানে ঘোষণা হয়নি। সবকিছু তখনই হয়তো প্রচারের যে বিষয়টা জমজমাট হয়ে উঠবে, কিন্তু লড়াইটা হবে একেবারে ইভিএম আর রেজাল্টের পরই যাবে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে নতুন করে কে হচ্ছেন সাংসদ। সিপিএম অফিস থেকে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।